আসলে অনেক দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। অপেক্ষা তো সেই দিন থেকেই করে দিয়েছি, যেদিন তুই চলে গেলি। এবার না হয় তুই অপেক্ষা করিস, আবারও দেখা হবার। আমাদের জীবনে এমন কিছু মানুষ অনেক সময় আসে, যাদের সাথে কেটে যায় অনেকগুলো এমন মুহূর্ত যেগুলো কখনো ভোলা যায় না। মানুষটা না থাকলেও সেই মুহূর্তগুলো থেকে যায়। আচ্ছা, তোমরা কি মনে করো, কোনো মানুষের উপস্থিতি বা মুহূর্তগুলোকে জীবন্ত রাখতে সেই মানুষটাকে সব সময় তোমার পাশেই বসে থাকতে হবে? সেই উত্তরটা খোঁজা যাক তবে আজকের গল্পে। কিন্তু গল্পটা শোনানোর আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই গল্পটা শোনার সময় চোখটা বন্ধ করে কানে ইয়ারফোনটা দিয়ে রাখবে। কারণ চোখটা বন্ধ করলেই চোখের সামনে এই গল্পের ঘটনাগুলো দেখতে পাবে, ঠিক যেন একটা ছায়া ছবি। শুনতে শুনতে দেখতে থাকো তবে অথেন্টিক শ্যাডোজ অফ কলিকাতার বিশেষ নিবেদন, পার্থসারথী দাসের কাহিনী তুমি যাওনি কিছুই বলে। চিঠির পাতার এই শেষ লাইনগুলো পড়ে আঙ্গুলগুলো কেঁপে উঠল ঈশানের। ভাবতেও অবাক লাগছে, এই চিঠির লেখিকা আজ মৃত। এই 3 দিন আগে এই চিঠির লেখিকা আত্মহত্যা করে। অবাক করার বিষয় এই যে লেখিকা ঈশানের প্রাক্তন মিমি। কলকাতার একটা আইটি কোম্পানিতে চাকরি করে ঈশান। ইঞ্জিনিয়ারিং কলেজে আলাপ হয় মিমির সাথে। 2 বছরের প্রেম, তারপর বিচ্ছেদ। আজ মিমির মৃত্যুর পর পুলিশ ডেকে পাঠায় ঈশানকে, কারণ সে জীবনের শেষ চিঠিতেই ঈশানের নাম উল্লেখ করে গেছে। ঈশান যখন পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছয়, তখন অন ডিউটি অফিসার তাকে চিঠিটা দিয়ে পান চিবোতে চিবোতে বলে, বিকাশ মশাই, সুইসাইড করার আগে মহিলা লিখে গেছেন যাতে ওই চিঠিটা আপনাকে পড়ানো হয়, বুঝেছেন? তা আমরা তো আর অত পড়িনি। মহিলা শেষ ইচ্ছা ছিল নাকি যে ওই চিঠিটা আপনি পড়বেন আর এটা আপনার কাছেই থাকবে। দেখুন, ওই সুইসাইড কেস এমনিতে তো ডিপ্রেশন, সেই কারণ দেখিয়ে 1-2 দিন পরে সেই ক্লোজ আমাদের করতেই হবে। অর্থাৎ সময় আমাদের নেই। তো সে যাই হোক, দেখুন আপনার তো পুরনো প্রেমিকা, আর কি বলবো। ঈশান কিছু বলতে পারে না, শুধু নিথর দৃষ্টিতেই চেয়ে থাকে পুলিশের দিকে। অফিসার যখন হাত বাড়িয়ে চিঠিটা দেয়, তখন তার একটা হাঁকে সম্বিত ফেরে ঈশানের। চিঠিটা হাতে নিয়ে বেরিয়ে আসতে যাবে, অমনি সময় ফোন বেজে ওঠে ঈশানের। অফিসের এক কলিগ ফোন করেছে। বিরক্তির সুরে ফোনটা তুলে ঈশান বলে ওঠে, কি হয়েছে কি রাজ? আমি ব্যস্ত আছি এখন। ওপার থেকে রাজ বলে ওঠে, আরে হ্যাঁ, সেই বুঝেছি। আসলে আমি তোর বাড়ি গেছিলাম, কাকিমা সব বলল। তুই বাড়ি ফের, আমি তোর বাড়িতেই আছি, কেসটা পুরোটা শুনবো। ফোন রেখে ভবানীপুর থানা থেকে বেরিয়ে একটা বাস ধরে বাড়ি ফিরে ঈশান। বাড়ি ফিরে দেখে রাজ বসে আছে সোফার উপর, তার সামনে মা বসে। চোখে মুখে দুশ্চিন্তার চাপ। কিছু না বলেই নিজের ঘরে ঢুকে গেল ঈশান। রাজ ঈশানের মায়ের উদ্দেশ্যে বলল, আমি দেখছি কাকিমা, তুমি চিন্তা করো না। ঘরের ভিতর ঢুকতেই দেখে ঈশান বিছানার উপর চিঠি হাতে বসে। ঈশানের পাশে গিয়ে বসল রাজ, তারপর ওর কাঁধে হাত রেখে বলল, কি ব্যাপার বলতো, একটু খুলে বলবি? কলেজের বাসটা এসে দাঁড়াতেই হুড়মুড় করে ছেলেমেয়েরা নামতে শুরু করলো। সেই সঙ্গে নামলো
বছর 19-এর ঈশান। ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক চেয়েছিল সে। কানে বাজল বাড়ি থেকে বেরোনোর আগে মায়ের বলে দেওয়া কথাগুলো। কলেজে গিয়ে কিন্তু বেশি মেয়ে বন্ধু বানাবি না। এ তো সেদিন দেখলাম পেপারে একটা কলেজে নাকি মেয়েরা র্যাগিং করলো এমনভাবে একটা ছেলেকে যে ছেলেটা কলেজের ছাদ থেকে ঝাঁপ মেরে সুইসাইড করলো। কি ভয়ানক ব্যাপার! বাবু, একদম মেয়েদের থেকে দূরে থাকবি। এতদিন স্কুলে ছিলিস, আমার ভয়ে মেয়ে বন্ধু বানাসনি একটাও। কি ভালো রেজাল্ট হলো দেখ, এখন তো কলেজে যাচ্ছিস। আর আমাকে মানবি কিনা জানি না, তবে মেয়ে বন্ধু বানাবি না একদম, এটুকু কথা মাথায় রাখিস। এক টানা বলে যাচ্ছিল মা। আর ঈশান সম্মতিতে ঘাড় নাড়াতে নাড়াতে প্রায় ঘাড়টাই ব্যথা হয়ে গেছিল। ছোট ছোট পা ফেলে কলেজের গেটে প্রবেশ করে ঈশান। ঠিক জানে না ক্লাসরুমটা কোন দিকে যেতে হবে। সব তো অচেনা, কাউকে জিজ্ঞেস করবে। এদিক ওদিক তাকায় ঈশান। ওর বয়সে অনেকেই ছিল, আজকে জয়নি। কিন্তু শান্ত স্বভাবের ইন্ট্রোভার্ট ঈশান কারোর গায়ে পড়ে কথা বলতে ভালোবাসে না। হঠাৎ পেছন থেকে একটা ডাক শুনে ঘুরে তাকায় ঈশান। এক্সকিউজ মি, বলছিলাম ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসটা কোথায় জানো? আই মিন যদি একটু গাইড করতে। ঈশান পেছন ঘুরে দেখে তারই বয়সী একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে। পরনে একটা নীল রঙের চুড়িদার, চোখে মোটা ফ্রেমের একটা চশমা। চোখে মুখে ফুটে উঠেছে একটা কেমন ঘুমোর টেনশন। বিন্দু বিন্দু ঘাম এসে জড়ো হয়েছে কপালে। হাতটা মুঠো করে বুড়ো আঙুলটা দিয়ে সামনে বাকি আঙুলগুলোর ওপর নখ দিয়ে আঁচড় কাটছে। ঈশান বলতে যায় কিছু, কিন্তু তখনই আবার সেই ভুতুড়ে ভাঙা গ্রামাফোনের মতন মায়ের সেই পুরনো কথাটা বেজে উঠল কানে। বাবু, একদম মেয়েদের থেকে দূরে থাকবি। যতটা বন্ধুত্বপূর্ণ স্বভাবে উত্তর দেবে ঠিক করেছিল, সেটা আর দেওয়া হয়ে উঠল না ঈশানের। নিজেকে সামনে নিয়ে গলাটা একটু ইচ্ছা করেই ভারী করে সে বলল, আই ডোন্ট নো। মেয়েটার মুখটা লক্ষ্য করে ঈশান। তারপর তারও যেন বিন্দু বিন্দু ঘাম এসে জড়ো হলো কপালে। এই উত্তরটা শুনে মেয়েটার মুখটা আরো বেশি অসহায় হয়ে উঠল। যেন মনে হলো আর কয়েক সেকেন্ডের মধ্যেই গঙ্গা যমুনা এক করে কেঁদে ভাসিয়ে দেবে। এ বাবা, কলেজে প্রথম দিন এসে মেয়ে কাঁদাচ্ছে সে। এই জিনিসটা লোকে দেখলে প্রথম দিন থেকেই র্যাগিং শুরু করে দেবে দাদা দিদিরা। এই কথাটা মাথায় আসতেই কোনোভাবে একটু সাহস সঞ্চয় করে নিয়ে ঈশান বলে, মানে আমিও আসলে খুঁজছি ওটাই, আমিও পাচ্ছি না। এই কথার পর বেটার মুখের অসহায়তা একটু যেন বিলীন হয়ে এলো। সে বলল, ও তাহলে তো যদি প্রবলেম না হয় তোমার সাথে খুঁজতে যেতে পারি। আসলে আমি না কাউকে চিনি না, মানে কাকে জিজ্ঞেস করব, মানে ভেবে ভেবে কোনোভাবে তোমাকে ডেকে জিজ্ঞেস করলাম। মানে বুঝতেই তো পারছো, মানে অন্য কাকেই বা জিজ্ঞেস করবো যদি র্যাগিং করে, তাই আর কি। মেয়েটা এমন করে বলছে ঈশানের মনে হয় যেন কোনো গুপ্তধনের সন্ধানে একসাথে যাওয়ার অনুরোধ জানাচ্ছে। এই মেয়েটাও র্যাগিং এর ভয় পাচ্ছে। অদ্ভুত। এখন তাকে আর কিভাবেই বলা যায় যে ঈশানও ঠিক একই ভয়ে কারোর সাথে কথা পর্যন্ত বলছেন। নিজের ম্যানলিনেসটা কোনোভাবেই নিচে নামানো যাবে না ভেবে ঈশান বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো দুজনে মিলে কাউকে জিজ্ঞেস করি। দুজন একসাথে জিজ্ঞেস করলে বোধহয় ওই র্যাগিং করবে না, বুঝলে? ওই আছে না কথায়, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ওই যে ওই কাজী নজরুল ইসলাম বলে গেছেন। মেয়েটা কেমন ভাবলেশীন চোখে ঈশানের দিকে তাকিয়ে বলে, নজরুল বলেছেন? ও আসলে আমি পড়েছিলাম জন ডিকিনসন বলেছেন। হাসিটা কেমন মিলিয়ে গেল ঈশানের মুখে। একটু গলা ছেড়ে নিয়ে বলল, চলো ওইদিকে ওই যে একটা দাদা দাঁড়িয়ে আছে, ওকেই জিজ্ঞেস করি, চলো। দুজনে এগিয়ে গেল হল রুমটার কোণে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে।
মুখ ভর্তি দাড়ি, লম্বায় প্রায় 6 ফুট, গায়ের রং ফ্যাটে সাদা, চোখে একটা রিংলেস চশমা, আর দেহটা দেখে লাগে ঠিক যেন একটা দেশলাই কাঠিকে সাদা রং করে দিয়ে তার মাথায় একটা চশমা পরিয়ে দেওয়া হয়েছে। ঈশান একটু গলা ছেড়ে নিয়ে অতি বিনয়ী হয়ে জিজ্ঞেস করলো, গুড মর্নিং দাদা। বলছিলাম যদি মানে তোমার কোনো আপত্তি না থাকে তবে একটা প্রশ্ন করতে পারি? ছেলেটা তাকালো ঈশান আর মেয়েটার দিকে, তারপর বলল, আমারও একটা প্রশ্ন আছে। আচ্ছা, তোমরা করে নাও, তারপর আমি আমার প্রশ্নটা করব। এই কথাটা শুনে ঘাবড়ে গেল দুজনে। প্রশ্ন? সিনিয়র দাদা? ঈশান মনে মনে ভাবল, আবার সাদা ইন্ট্রো জিজ্ঞেস করবে নাকি? মেয়েটি এবার আমতা আমতা করে বলে উঠল, না মানে দাদা, আমাদের প্রশ্নটা খুবই সাধারণ। বলছিলাম ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোথায় জানো? ইঞ্জিনিয়ারিং। মেয়েটার কথা শুনে ছেলেটা কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর বলল, আরে আমিও তো তাই জানতে চাই, মানে ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং এর ক্লাসটা কোন দিকে গো? ঈশান আর মেয়েটি দুজনের দিকে তাকায়, তারপর আবার ছেলেটির দিকে তাকায়, তারপর খিলখিল করে হেসে ওঠে ওরা তিনজনই। ঠিক এমন সময় হল রুমে একটা মাইকের অ্যানাউন্সমেন্ট শোনা যায়। First year BTech students, please assemble your third floor auditorium room. We will have induction today. মেয়েটি এবার যেন অনেকটাই সাবলীল হয়ে ওঠে। সে ঈশানকে জিজ্ঞেস করে, এই তোমার নামটা তো জানা হলো না। তারপর ছেলেটির দিকে তাকিয়ে বলে, তোমার নামটাও বলো। ঈশান বলে ওঠে, আমি ঈশান। ছেলেটি বলে, হাই, আমি দিগন্ত। মেয়েটি বলে ওঠে, হ্যালো তোমাদের দুজনকে, আমি মিমি। শুরু হলো এক নতুন অধ্যায়। রিমি, দিগন্ত আর ঈশানের বন্ধুত্বের এক অন্য চ্যাপ্টার। ইঞ্জিনিয়ারিং কলেজে আর যেটাই হোক না কেন, পড়াশোনাটা ওই সেমিস্টারের আগে, আর ক্লাস বাঙ্ক আর কলেজের পেছনের মাঠে গাজার আসরটা সারা বছর লেগেই থাকে। ওরা তিনজন অবশ্য এসবের মধ্যে কোনো দিনই ছিল না। ওদের তিনজনের ছিল একটা অন্য জগৎ, প্রাণ খোলা হাসি আর অনেক ভালো লাগে। সময়ের সাথে কেন জানি ঈশানের মনের কোণে উকি দিতে থাকে এক অন্য ভালো লাগে মিমির প্রতি। প্রথম ওই ভাঙ্গা ক্যাসেটের সাবধান বাণী বারবার বাজত গাড়ি, কিন্তু ধীরে ধীরে সেই আওয়াজও যেন ফিকে হয়ে এলো। মিমির হাসি, অযথা টেনশন, মন খারাপের সময় একসাথে কলেজ ক্যান্টিনে বসে থাকা, সবটাই জমতে যেন মেঘ করে আসলো ঈশানের মনে। আর সেই মেঘ ভেঙে প্রেমের বর্ষা নামলো একদিন। সেদিন দিগন্ত কলেজ আসেনি। শরীরটা বিশেষ ভালো লাগছিল না তার। কলেজও সেদিন তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। মিমির বায়নাতে দুজনে চলে যায় ইডেন পার্ক। জায়গাটা আগেই কোনোদিন যায়নি ঈশান। ইডেন গার্ডেন্সের রাস্তা ধরে সোজা হেঁটে গেলে যেখানে ইডেন গার্ডেন্সটা শেষ হচ্ছে, তারপরই ছোট্ট একটা পার্ক, বাবুঘাট বাস স্টপে ঠিক আগে। ভেতরটা বেশ সুন্দরভাবে সাজানো, নিরিবিলি পরিবেশ। একসাথে হাঁটতে হাঁটতে ঈশান বলে ওঠে, এই মিমি, তুই তোর বাড়ির ব্যাপারে খুব একটা কিছু বলিসনি তো আমায়। বাড়িতে কে কে আছে? মিমি সামনের দিকে তাকিয়ে হাঁটছে। কথাটা শুনতেই কেমন যেন একটা ফিকে হয়ে যাওয়া কিঞ্চিত হাসি ঠোঁটের গোড়ায় এনে মিমি বলে উঠল, আমার বাড়ি বলতে শুধু আমার মা। বাবা অনেকদিন আগেই ছেড়ে চলে গেছেন। ছেড়ে চলে গেছে বলতে? অনেক ছোট আমি তখন, জানিস। বাবা বড় একটা আইটি কোম্পানিতে চাকরি করত। রোজ রাত করে ফিরে মাকে খুব মারতো আমার চোখের সামনে। খেতে খেতে আমাকে বলতো, মিমি অন্য ঘরে যা মা, বাবা একটু রেগে আছে, তুই অন্য ঘরে গিয়ে শুয়ে পড় মা। জানিস, ছুটির দিনে বাবার কাছে গিয়ে যখন বলতাম আমাকে পার্কে নিয়ে যাবে বাবা,
বাবা চিল্লিয়ে চিল্লিয়ে মাকে বলতো যে এসব বায়না করা জেদ ধরার স্বভাব নাকি মায়ের থেকেই আমি পেয়েছি। আমি আর কিছু বলতাম না। তারপর একদিন বাবা বেরিয়ে যায় বাড়ির থেকে অন্য একজনের সাথে। সেদিন মা খুব কেঁদেছিল, গোটা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল। সে অনেক বছর আগের কথা। এখন মায়ের একটা ছোট্ট বুটিক আছে, সেটা দিয়েই আমার পড়াশোনা খরচা আর সংসার চলে। কথাগুলো শুনে কি বলবে ঠিক বুঝতে পারছিল না ঈশান। একটু গলা ছেড়ে নিয়ে বলল, ওই দেখ ওখানে না একটা বসার জায়গা আছে, চল ওখানে গিয়ে একটু বসি। দুজনে গিয়ে বসলো একটা বেঞ্চের উপর। সামনে একটা ছোট্ট পুকুর, বেশ যত্ন সহকারে গাছপালা দিয়ে সাজানো সেই পুকুর পাড়। গাছের ডালে নানান রকমের পাখির আওয়াজ আর ঠান্ডা একটু হাওয়া পরিবেশটাকে বেশ মনোরম করে তুলেছিল। পাশে বসে থাকা মিমির কানের কাছের চুলগুলো নাকে এসে লাগে ঈশানের। মিমির দিকে তাকায় ঈশান, এক দৃষ্টিতে সামনে পুকুরের দিকে তাকিয়েও চোখ দুটো স্থির। অজান্তেই এমন একটা জিনিস জিজ্ঞেস করে ফেলল যেটা ওকে হয়তো কষ্ট দিল। মিমি অনেকটা কাছে বসে আছে ঈশানের। মিমির জামা থেকে ভেসে আসা ডিওড্রেন্টের গন্ধটা বেশ জোরালো। হাতটা পায়ের উপর রাখা মিমির। ঈশান ধীরে ধীরে নিজের হাতটা মিমির হাতের উপর রাখল। তাতেও সেই স্থির দৃষ্টি বদলালো না মিমির। ঈশান বলে উঠল, ক্লাস 10-এ পড়ি তখন। বাবা মারা যায় যখন আমি ক্লাস 5-এ। বাবার মৃত্যুটাও অদ্ভুত জানিস। অফিস থেকে বাড়ি ফিরছিল নিজে ড্রাইভ করে, বুঝতেই পারেনি পেছন থেকে একটা লরি এসে কখন মেরে দেয়। সেই থেকে মা আমায় নিয়ে খুব দুশ্চিন্তা করে। কোথাও সেভাবে একা বেরোতে দিত না। বাড়িতে একটা দিদি আসতো পড়াতে। দিদি খুব হাসি খুশি মানুষ ছিল, মা খুব ভালোবাসত ওকে। পড়াতো ভালো, কিন্তু দিদির নজরটা আমার ঠিক ভালো লাগতো না, কেমন যেন অন্যরকম। একদিন মা বাড়িতে ছিল না, দিদি আর আমি একটা ঘরে। হঠাৎ দিদি বলে উঠল, তোর কোনো বান্ধবী নেই ঈশান? আমি ঘাড় নাড়িয়ে না বলতে দিদি আরো অনেক কিছু জিজ্ঞেস করলো, যেগুলো তোকে হয়তো এখন বলতে পারবো না। সেগুলো মুখে আনতেও ঘেন্না করে আমার। আস্তে আস্তে দিদি আমাকে ছুতে থাকে জানিস, নানান জায়গায় আমাকে ছুতে থাকে। আমি বারণ করি, কিন্তু দিদি বলে যে মাকে বলে দেবে যে আমি নাকি পড়াশোনা করছি না, মাধ্যমিকে ভালো নাম্বার পাবো না। মা এটা শুনলে খুব কষ্ট পেত, তাই আমি চুপ হয়ে যাই। দিদি ছুতে থাকে আমাকে। ওই প্রথম জানিস একটা ছোঁয়া যে কতটা বিষের মতন যন্ত্রণাদায়ক হতে পারে আমি বুঝেছিলাম। কথাগুলো বলে হাঁপাতে থাকে ঈশান। মিমি তার নিজের হাতের ওপর রাখা ঈশানের হাতটা শক্ত করে চেপে ধরে। ঈশান খেয়াল করে মিমির চশমার ফ্রেমে বন্দি দুটো চোখ ভর্তি জল। সেগুলো তখনও চোখের ভেতরই টলমল করছে, যেন মনে হচ্ছে এক গুচ্ছ মেঘ এসে জড়ো হয়েছে ওই চোখে, শুধু বৃষ্টি নামবার অপেক্ষা। ঈশান নিজের গলার কাছে তলা পাকানো কি যেন একটা অনুভব করল। ঢোক গিলতে গেলে লাগলো গলার কাছে। কোনোভাবে বলে উঠল, মা বারণ করতো জানিস মেয়েদের সাথে বন্ধুত্ব করতে, শুনতাম না। কিন্তু সেদিন বুঝেছিলাম সমাজে প্রচলিত মত অনুযায়ী শুধু ছেলেরা মেয়েদের জন্য হানিকারক হয় এটা সত্যি কথা না রে। অপরটাও হতে পারে। একটা মেয়ের হাতের স্পর্শ একটা ছেলেকেও মনে করাতে পারে যে সে মলেস্টেড, রেপড। দিদির কাছে আর পড়বো না জানিয়ে দি মাকে। মা অনেকবার জিজ্ঞেস করে কারণটা। আমি শুধুই বলি যে এখন পরীক্ষা সামনে, একাই পড়ব। নিজেকে একটা ঘরে বন্দি করে রেখে শুধু পড়াশোনায় ডুবে থাকতাম। রেজাল্ট ভালো হলো ঠিকই, কিন্তু ওই আতঙ্ক, সেদিনের সেই ওই নোংরা হাতের স্পর্শ আমাকে আরো উইক করে তুলল রে, ভেতর থেকে একবারে উইক করে তুলল। হঠাৎ করে দু ফোঁটা জল ঈশানের গালের ওপর এসে পড়ল। উপরে তাকালো দুজনে। এক ফোঁটা, দু ফোঁটা,
তারপর মুষলধারে নামল বৃষ্টি। কে জানে মিমির চোখে জমে থাকা জল আদেও গড়িয়ে পড়ল নাকি, বৃষ্টির জলে বোঝা গেল না ঠিক। কেউ আর বৃষ্টি নেমেছে বলে ছুটে পালালো না, বসে রইল সেখানে দুজনে দুজনের হাত ধরে। বৃষ্টির আওয়াজে মিমির কথাগুলো খুব ক্ষীণ শোনাল। মিমি বলল, অশ্লীল তো সেই মানুষটা যে তোকে ওভাবে ছুঁয়েছে। আসলে আমাদের প্রত্যেকের জীবনে এক একটা গল্প থাকে, যেগুলো শুরু, ক্লাইম্যাক্স, শেষ সবটাই জুড়ে থেকে আতঙ্ক, এক রাস নিরাশা। সেই গল্প কোনো কমেডি নেই, শুধুই ট্র্যাজেডি। তাই সেই গল্পগুলো আমাদের মনের একটা পাতায় শুধু চেপে রাখা থাকে, সেগুলো কাউকে আর পড়ানো হয় না রে। আর সেই গল্পগুলো পড়বার মতন পাঠক পৃথিবীতে খুব একটা থাকে না। বৃষ্টিটা একেবারেই ভিজিয়ে দিয়েছে দুজনকে। মিমি চশমাটা খুলল। এই প্রথম ওকে চশমা ছাড়া দেখল ঈশান। বৃষ্টি ভেজা মুখটা তবু কি অদ্ভুত রকমের মায়া জড়িয়ে আছে ওই মুখে। এরকম মুখ সে আগে একবার দেখেছে, যখন বাবার সাথে সরস্বতী ঠাকুর কিনতে যেত কুমোরটুলিতে। ওই কুমোরদের হাতে গড়া প্রতিমাগুলোর মতন লাগছে ওকে। চোখগুলো অনেক বড়, সেই বড় বড় চোখগুলোর পাতা দিয়ে ফোঁটা ফোঁটা বৃষ্টির বিন্দু ঝরে পড়ছে। ওভাবে ঈশানের দিকে তাকিয়ে মিমি বলে ওঠে, তোর বা আমার এই না পড়া গল্পগুলো না হয় আমরা নিজেরাই পড়লাম ঈশান, আর এই বৃষ্টির জলে না হয় সেগুলো ধুয়ে গেল, আমার হবে ঈশান। জীবনে প্রথম কিছুর অনুভূতি আলাদাই হয়, তাই না? প্রথম প্রপোজাল, প্রথম চুমু, প্রথম হাত ধরা, প্রথম বৃষ্টিতে ভেজা, প্রথম মনের কথা শেয়ার করা। সময় চলে যায় নিজের গতিতে, কিন্তু থেকে যায় সেই প্রথম সব কিছু স্মৃতি। মাঝে মধ্যেই ভুতুরে গ্রামাফোনের মতন মেমোরি ক্যাসেটে বাজতে থাকে সেই কণ্ঠস্বর, ভাসতে থাকে সেই চেনা মুখ। এখান থেকে শুরু হয় ঈশান আর মিমির এক নতুন চ্যাপ্টার। কিন্তু সব চ্যাপ্টার একটা সময় শেষ হয়, আর এই চ্যাপ্টারের শেষটা হয় খুব ভয়ানক। সেদিন রাতে ঈশান নিজের ঘরে বসেছিল। রাত তখন ওই 12টা। হোয়াটসঅ্যাপে দুজনে কথা বলছিল। হঠাৎ দিগন্তর মেসেজ ঢোকে ঈশানের ফোনে। কি ভাই, কি করছিস? এই তো মিমির সাথে বকবক করছি, তুই বল। ভাই, একটা প্রশ্ন করব? কি বল। তুই আমায় ভালো বন্ধু ভাবিস তো? হ্যাঁ, মানে হঠাৎ এই প্রশ্ন? তোকে একটা জিনিস বলবো, প্লিজ কাউকে বলিস না। আই মিন মিমিকে তো নাই। দেখ, আমি চাই না তোদের সম্পর্কটা ভাঙুক কোনোভাবে। কি বল, কি হয়েছে? তোকে কয়েকটা ছবি পাঠাচ্ছি, দেখ। এরপর দিগন্ত কিছু ছবি পাঠাল, সেটা মিমির সাথে হওয়া কিছু চ্যাটের। সেগুলো দেখে ঈশানের মনে হলো তার পিঠের নিচের বিছানাটা যেন সরে গেল, যেন এক নিমেষে সমস্ত পৃথিবী ও চোখের সামনে অন্ধকার হয়ে গেল। একে দেখছে সে? আগের দিন গভীর রাতে দিগন্তকে মিমি নিজের কিছু আপত্তিকর ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। চ্যাটের কথাগুলো যেন জীবন্ত হয়ে কানে বাজতে থাকে ঈশানের। তোর কোনো বান্ধবী নেই ঈশান? তবে মেয়ে বন্ধু বানাবি না একদম, এটুকু কথা মাথায় রাখিস। না, মাথার ভেতরটা কেমন ব্যথা করে ওঠে ঈশানের। ইতিমধ্যে অনেকগুলো মেসেজ ঢুকতে থাকে মিমির।
কিরে কই গেলি? ঈশান আছিস রে? অনলাইন দেখাচ্ছে, কিছু বলছিস না? কিছু হয়েছে? কেন কিছু বলছিস না? কথা বলছিস না কেন? ফোনটা হাত থেকে পড়ে যায় ঈশানের। সেই অশ্লীল হাতের ছোঁয়ার কথা আবারও মনে পড়ে ঈশানের। কানে বাজতে থাকে মায়ের বলা কথাগুলো। তবে মেয়ে বন্ধু বানাবি না একদম, এটুকু কথা মাথায় রাখিস। জ্ঞান হারায় ঈশান। এরপর আর কোনো রকম কোনো কথা বলেনি ঈশান মিমির সাথে। সেকেন্ড ইয়ার থেকে দুজনের ডিপার্টমেন্ট আলাদা হয়ে যায়। ঈশান চলে যায় কম্পিউটার সায়েন্স স্ট্রিমে, আর মিমি যায় সিভিল। এরপর দিগন্তর সাথেও আর কথা হয় না ঈশান। এরপর কি হয় দুজনের ঠিক জানে না ঈশান। কলেজে শুধু সে যেত, ক্লাস করত, সারাদিন ক্লাসেই থাকত। কলেজ ফেস্ট বা কিছুতেই অংশগ্রহণ করতো না ঈশান। দিগন্ত অনেকবার ওকে কল করার চেষ্টা করেছিল, কিন্তু ও নম্বর বদলে নেয়। মিমির শেষ মেসেজটা ওর চোখে পড়ে। সেই প্রশ্নের উত্তর না দিয়েই ওই সিমটা ঈশান ফেলে দেয়। দু হাত দিয়ে নিজের মাথাটা ধরে বসে থাকে ঈশান। রাজ তাকিয়ে থাকে ওর দিকে। এতক্ষণ ধরে পুরনো ঘটনা সব খুলে বলল সে রাজকে। রাজ ঈশানের কাঁধে হাত রাখে, তারপর বলে, এই চিঠিতে ও কি লিখে গেছে? সেটা তুই পড়লেই বুঝতে পারবি, পর। ঈশান, আর 10 বছর পর আবার তোকে চিঠি লিখছি, সেটাই ভাবছিস তো? আসলে চলে যাওয়ার আগে এই 10 বছর ধরে ঠিক কি হয় সেটাই তোকে জানানোর ছিল। মনে পড়ে ঈশান সেই ইডেন পার্কটার কথা? তুই চলে যাওয়ার পর আমি একাই ওখানে গিয়ে বসে থাকতাম, বুঝতাম তোকে। তোর সেই হাত ধরা, আমাদের প্রথম চুমু, খুঁজেও পেতাম তোকে। বেশ, আসলে আমাদের জীবনে জানিস তো মানুষ চলে যায়, কিন্তু তার স্পর্শ হওয়া সেই সব বস্তুগুলো গোপনে রেখে দেয় তার স্মৃতি। তোরা আবার এই বসার জায়গা, ওই ঠান্ডা হাওয়া, পাখির ডাক, সব কিছুর মধ্যে তুই ছিলিস। তুই হয়তো আছিস, কিন্তু আমার পৃথিবীতে ধীরে ধীরে তুই হয়ে গেলি অনেক। কলেজে চাইলেই চলে যেতে পারতাম তোর ক্লাসে, কিংবা ছুটির পর তোর ব্যাগ টেনে নিয়ে জিজ্ঞেস করতে পারতাম, কেন একবারও কিছু বললি না, কেন একবারও জানতে চাইলি না সবটা। কিন্তু থাক, যাইনি আমি। তোকে দেখতাম দূর থেকে, সামনে যেতাম না। যেই মানুষটা না বলেই চলে গেল, তার সামনে কিভাবেই বা আমি যাব? দিগন্তকে জিজ্ঞেস করে ও কিছু জানায় না আমার। তারপর থেকে দিগন্তর সামনেও আমি যেতাম না। মা মারা গেছে 2 বছর হলো, ক্যান্সারে অনেকগুলো বছর ভুগলাম। শান্তি পেল অত্যন্ত। কলকাতায় একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে চাকরি করছিলাম, এই কয়েক মাস হলো ছেড়ে দিয়েছি। নিজেকে এই ঘরে বন্দি করে রাখি, কিন্তু পেরে উঠলাম না জানিস। নিজের মনের সাথে আর পেরে উঠলাম না রে। অনেক চেষ্টা করেছিলাম, বিদায় জানাতেই হবে এই পৃথিবীকে। বিদায় জানালে হয়তো ইডেন পার্কের ওই ঠান্ডা হাওয়ার সাথেই মিশে যাব আমিও। হয়তো স্মৃতির ভিড়ে আবার তোকে খুঁজে পাবো। তবে যাওয়ার আগে তোকে কিছু কথা জানাতে চাই। এই কয়েক মাস ধরে আমি শুধু খুঁজে চলেছিলাম সেই কারণটাকে। কারণটা আমি খুঁজেও পাই অবশেষে। আমি এই কাজ করিনি কিন্তু ঈশান, কিন্তু কে করলো জানিস? থাক, তার নামে আমি তোর নাই বা বললাম। এই দায়িত্ব তোকে দিয়ে গেলাম। যদি এক মুহূর্তের জন্য কখনো মনে হয়ে থাকে যে আমাকে তোর জীবনের সব থেকে গোপন কথাটা জানিয়ে তুই শান্তি পেয়েছিলিস, তবে খুঁজে বের করিস সেই ব্যক্তিকে। এটা আমার শেষ ইচ্ছা ঈশান, আমি জানি তুই পারবি।
আর শুরু করি সেই ইডেন পার্ক থেকে। সেখানেই পাবি এই তদন্তের প্রথম সূত্র। ভালো থাকিস ঈশান, আর আমার কথা কখনো মনে পড়লে ওই পুকুর তলে গাছের নিচে আসিস, আমাকে পাবি। আর জেনে রাখিস, জীবনের শেষ সময়টা অবধিও আমি তোর অপেক্ষায় ছিলাম। আর তুই বাড়িতে আছে আমার না হওয়া এক সংসার। এই কটা বছর হলো চেষ্টা করতাম নিজেকে ব্যস্ত রাখার নানান কাজে, চাইতাম থেকে ভুলে থাকতে। এর সাথে সহজ থেকে ওপর নিজেকে ব্যস্ত রাখা হয়। পুরোনো অন্ধকারগুলো ফিরে ফিরে আসে, তাকে এড়ানো সহজ মোটেও নয়। আমরা চতুর্দিকে শুধু আশ্রয় খুঁজি, দিনের শেষে একটা আশ্রয়। আর যখন সেই আশ্রয় প্রচন্ড ঝড়ে ভেঙে যায়, আমরা পালিয়ে বেড়াই আরো একটা আশ্রয়ের খোঁজে। কোনো বিরুদ্ধে সেই ঠিকানা বেনামি। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ঈশানের। রাজ পুরো চিঠিটা পড়ে, বলে, ভুল করেছিলিস ঈশান। আমি জানি আমি 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 জানি আমি ভুল করেছি, কিন্তু রাজ রাজ আজ তুই আমাকে বল, আমি কি করে খুঁজে পাবো যে এই জঘন্য কাজটা কি কে করেছে? বল আমায়, বল, আমি 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 কি করে খুঁজে পাবো? আমাদের সেটাই খুঁজে বের করতে হবে ঈশান। চল ইডেন পার্ক। ইতিমধ্যে দরজা ঠেলে ঘরে ঢোকে ঈশানের মা। দুজনকে দেখে বলে, বাবু, তুই এই সব ঝামেলায় জড়াবি না, আমি তোকে বারণ করছি। কোথাকার কোন মেয়ে! ছোটবেলা থেকে তুমি যা বলেছো আমি তাই করেছি মা, সব করেছি। এবারটা আর আটকেও না মা, আমাকে যেতেই হবে, আমাকে খুঁজতে হবে কে মিমিকে ফাঁসিয়েছিল। বাবু, কথার অবাধ্য হতে নেই। সামনে তোমার এত সুন্দর একটা কেরিয়ার পড়ে আছে, কি সব পুলিশ কোর্ট, সুইসাইড এসব নিয়ে পড়ে আছো? ঈশান কিছু শুনল না, দরজা দিয়ে বেরিয়ে গেল সে। রাজও আর কিছু না বলে ঈশানের পিছু নিতে লাগলো। শ্যামবাজার মোড়ে এলো ওরা দুজনেই। রাজ জিজ্ঞেস করে, কিরে, কোথায় যাবি এখন? বাস ধরে ইডেন পার্ক, তারপর ওই পুকুরের ধারে। কিছু তো একটা ক্লুও রেখে গেছে ওখানে। খোঁজ। আজীবন একটা মানুষকে খুঁজে বেড়ানোর মধ্যে একটা অদ্ভুত সুখ আছে, কিছুটা দুঃখ, অনেকটা সাসপেন্স। আসলে আত্মহত্যা শব্দটার মানে নিজের হত্যা করা, সেটা ঠিকই, কিন্তু কখনোই কি কেউ নিজের হত্যা করে? বোধহয় নয়। প্রত্যেকটা আত্মহত্যার মধ্যে লুকিয়ে থাকে এক অদৃশ্য খুন। কখনো সেই খুনই হয় গোটা সমাজ, বা কখনো কোনো ব্যক্তি বিশেষ। দেখা যাক ঈশান খুঁজে পায় নাকি মিমির চলে যাওয়ার কারণটা। গল্পের পরবর্তী অংশ সম্প্রচার হবে ঠিক 2 দিন পর। ততক্ষণ তোমরাও ভাবতে থাকো আসল খুনিটি কে। শুনছিলে অথেন্টিক শ্যাডোজ অফ কলিকাতার বিশেষ নিবেদন, পার্থ সারথী দাসের লেখা গল্প তুমি চাওনি কিছুই বলে। পরবর্তী অংশের জন্য অপেক্ষায় থাকো ও অবশ্যই গল্পে থাকো, আর কমেন্টে জানাও আদৌ তুমি ধরতে পারলে কিনা।